All right, recording started. So hello everyone আর আসসালামু আলাইকুম আপু। আজকে আমাদের সাথে আছে আমার ওয়ান্স अगेन রিসার্চের মেন্টর, রিসার্চের যার থেকে এবিসিডি শিখা। তারপরে আপুর থেকে আরো অনেক কিছু শিখছি, অর্গানাইজেশন কালচার, ল্যাব কালচার অ্যান্ড অনেক কিছু স্ক্যাফোল্ড করছে আপু আমাকে, যেটার জন্য আজকে আমি এই জায়গায় আছি। শবনম আপু, আপু হচ্ছে এখন অস্ট্রেলিয়াতে রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মাস্টার্স করতেছে ইন ডেটা সায়েন্স। অ্যান্ড আপুর হিউজ এক্সপিরিয়েন্স আছে বিফোর গেটিং ইনটু দিস মাস্টার্স ডিগ্রি। তো আজকের আমাদের এই ভিডিওতে আমরা আপুর থেকে আপুর রিসার্চ এক্সপিরিয়েন্স এবং হাউ শি ইজ ডুইং ইন হার মাস্টার্স ডিগ্রি ইন অস্ট্রেলিয়া, এইটা সম্পর্কে একটু ব্রিফলি আজকে জানবো। ওয়েলকাম আপু। থ্যাংক ইউ। আর যত বলছো শিখাইছে আমি অত কিছু বলবো না। না, এখানে অনেক কিছু শিখে নিছি। না অবশ্যই শিখাইছেন, না এটা আমি অস্বীকার করতে পারবো না। তো বলো, ask away what you want me to answer. সো ফার্স্টে আপু আপনি যদি একটু বলতেন যে আপনার ইউনিভার্সিটির নাম তো আমি বলে দিছি, তাও যদি আপনি আরেকবার বলেন যে আপনি কোন প্রোগ্রামটাতে আছেন বা ইউনিভার্সিটিটাতে আপনার এখন কোন সেমেস্টার, বা একটু যদি ব্রিফ ইন্ট্রোডাকশন দেন হাউ এভার ইউ ওয়ান্ট। তো আমি রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি RMIT ইউনিভার্সিটিতে মাস্টার অফ ডেটা সায়েন্স করতেছি। আমি স্টার্ট করছি জুলাই 2023-তে। সো আমার কেবল এক সেমিস্টার শেষ হয়েছে। আর hopefully 2025 এর মধ্যে I'll graduate. Um, yeah, I guess university is কি বলবো, not that important যে কোথায় পড়তেছি, it's more like যে কি পড়তেছি, রাইট। কেন পড়তেছি। হ্যাঁ, তো ভালো একটা কোয়েশ্চেন, ভালো একটা পয়েন্ট আনছেন আপু, সরি ইন্টারফেয়ার করার জন্য। আপনি যদি এই বিষয়ে একটু বলেন যে এই পয়েন্টটাতে আপনি যেখানে আসছেন, মানে ব্যাপারটা যে কোথায় পড়তেছি বাট কি পড়তেছি, এইটা নিয়ে যদি আপনার একটু থট শেয়ার করেন একটু ব্রিফলি। সো কোথায় পড়তেছি এটা ম্যাটার করে না, কারণ হলো গিয়া তুমি যে ইউনিভার্সিটিতেই পড়ো, there will always be some university that is like better ranking এ, there will always be a program that is better in ranking, but যদি এক মিনিটের জন্য ওই র্যাঙ্কিং স্ট্রিপ অ্যাওয়ে করে ফেলো and think about where you want to go, what you want to learn, and also consider যে এখন এডুকেশনে ব্যারিয়ারটা এত লো হয়ে গেছে থ্যাঙ্কস টু ইন্টারনেট এন্ড এভরিথিং। তাহলে আসলে দেখবা যে ইট ডাজন্ট ম্যাটার যে তুমি লাইক কোথায় পড়তেছো, কারণ আই নো পিপল and probably you have all heard of at least one person যে সেলফ টট এবং সে অনেক এক্সেল করতেছে তার ফিল্ডে, তার কাজে। ইভেন আমি রিসার্চে যখন আসছি আমি কিন্তু লাইক আই ওয়াজ জাস্ট অ্যান আন্ডারগ্র্যাড, হুম। আন্ডারগ্র্যাড থেকে আই ওয়েন্ট ইনটু প্রফেশনাল রিসার্চ, কারেক্ট। রাইট। আর যা শিখছি সেলফ টট ছিলাম। রিসার্চে ম্যামের সুপারভিশন ছিল, ম্যামের গাইডেন্স ছিল ডেফিনেটলি। বিভিন্ন ওয়ার্কশপস জয়েন করছি, ওখান থেকে যা যা পারছি শিখছি। বিভিন্ন সেশনে বিভিন্ন প্রফেসর আসছে, একটা দুইটা সেশন নিছে, ওই সেশন থেকে যা যা অ্যাবজর্ব করার পসিবল ছিল করছি। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে করছি বিকজ I wanted to know that. I needed that education. So, like, if you have that realization, you need that education, you want to know that, তুমি দেখবা যে it doesn't matter তোমাকে কোন এনভায়রনমেন্টে ফেলা হয়েছে, you will absorb knowledge. Doesn't matter তুমি কোন ইউনিভার্সিটিতে গেছো, তুমি whether তুমি ইউনিভার্সিটি গেছো কি গেছো না। হ্যাঁ, university education does play a part in discipline, হুম হুম। ইন অ্যাসেসমেন্টস। তুমি হয়তো সেলফ লার্নিং করলে নিজেকে প্রুফ করার অত চান্স পাবা না, আহ, নিজেকে যাচাই করার অত চান্স পাবা না আনলেস ইউ আর লার্নিং এন্ড ওয়ার্কিং অন দ্য সেম থিং এট দ্য সেম টাইম। যেমন যখন আমি রিসার্চ
শিখতেছি ম্যামের কাছে, এট দ্য সেম টাইম আমি হচ্ছে ফিল্ডে কাজ করে অথবা পেপার লিখে আমি ওই নলেজটা কতটুকু অ্যাবজর্ব করতে পারলাম, রিভিউয়ার্সদের রিভিউ থেকে ওটা যাচাই করতে পারছি। বাট যদি বলি ডেটা সায়েন্সে আমার ওই ওই প্ল্যাটফর্মটা ছিল না, which is why I felt I needed a like platform or somewhere I can evaluate whatever I was learning, which is why I opted for university education. এখন কোন ইউনিভার্সিটি যাব, it didn't make much difference. কারেক্ট। হ্যাঁ, আমি এই ফলো আপ কোয়েশ্চেনটা এই জন্যই করছি আপু, কারণ আমরা যখন অনেকে হায়ার এডুকেশনের জন্য, ইরেসপেক্টিভ অফ হায়ার এডুকেশন, আমরা যখন ইন্টার পাস করি, এইচএসসি পাস করি, এ লেভেলস পাস করি, আই হ্যাভ টু গো এট দ্য টপ ইনস্টিটিউট। নট রিয়েলি। আমি টপ ইনস্টিটিউটে না গিয়েও কিন্তু আই ক্যান বি আ ভেরি গুড সেলফ লার্নার, সেলফ ডাইরেক্টেড লার্নার। ওইটাই অ্যাকচুয়ালি আমাদের কোর থেকে লার্নিংটা হয়। So here's the thing, তুমিও হয়তো এটা এগ্রি করবা যে শিখানো শুধুমাত্র টিচাররা শিখাবে এই কালচারটা শুধুমাত্র আমাদের দেশেই আছে। হয়তো। আমাদের দেশের আমাদের দেশের বর্ডার থেকে বাইরে হইলে টিচাররা লেকচারার্সরা লেকচার দিয়ে চলে যাবে, তুমি ওই লেকচার দিয়ে কি করবা? পড়বা, ওটা হজম করবা না ওটা মাথায় রাখবা না ফেলে দিবা, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে ফেলবা? ইটস কমপ্লিটলি আপ টু ইউ তুমি what you do with that, right? Nobody is gonna question you, nobody is gonna think like মাঝে মাঝে আমাদের ক্লাসে হচ্ছে দেখি মেন্টিমিটার দিয়ে ফ্যাকাল্টিরা হচ্ছে কোয়েশ্চেন করে, হ্যাঁ, কোয়েশ্চেনের অ্যান্সার অ্যানোনিমাসলি তুমি দিতে পারো মেন্টিমিটারের থ্রু, ওই প্ল্যাটফর্মটা ওপেন থাকে, বাট কোনো প্রেশার নাই, তুমি দিলে দিলা, না দিলে নাই, তোমার ইচ্ছা। ভলান্টারি। আর তুমি অ্যান্সার দিলেও কেউ জানবে না। সো হুম। টিচাররা যে এই তুই পড়স নাই কেন, এই তোর পড়া এটা হয় নাই কেন, দাঁড়া কানে ধরে দাঁড়া দাঁড়া করে রাখ, ওইরকম আমাদের দেশের ফোর্সফুল বর্ডারের বাইরে আমার এডুকেশনটা নাই। মনে হয় না। Yeah. রাইট। হ্যাঁ, না, ঠিক একটা পয়েন্ট বলছেন। যাই হোক আপু, আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যেতে চাই। সেটা হচ্ছে যে আপনি একটু যদি বলেন, আহ, আসার আগে আপনার আন্ডার গ্রাজুয়েটটা কোথায় ছিল, কত বছর আগে ছিল, এবং আপনি এর মাঝখানে কত বছর বাংলাদেশের রিসার্চ অর কর্পোরেট ইন্ডাস্ট্রি অর একাডেমিয়াতে কাজ করছেন, এটা যদি একটু বলেন। So আমার আন্ডার গ্রাজুয়েট ছিল, শুরু করছি আমি 2012-তে, 2012, and I had my last class in 2016. So graduation আমার কমপ্লিট হয়েছে 2016-এ। And then like আমার মেবি মেতে নর্থ, obviously নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমি কমপ্লিট করেছি, which is how kind of Ulfata and I got to know each other because we are alumni. So undergrad শেষ করার এক মাসের মধ্যে I got into North South University as lab instructor. ওখানে 2.5 years I taught students ল্যাবে, ট্রিপল ই স্টুডেন্টস, সিএসসি স্টুডেন্টস, ওদের ল্যাব হার্ডওয়্যার ল্যাবে ছিলাম আমি 2.5 years, and then ল্যাব ইনস্ট্রাক্টর থাকা অবস্থাতেই I was kind of interested in writing a few more papers because undergraduate শেষ করার পরে I had like this in mind যে আমি বাইরে হায়ার এডুকেশনের জন্য যাব, হায়ার এডুকেশনের জন্য যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য I needed some research experience. Like it's not, এখন আমি জানি ওই টাইমে তখন আমার ইমপ্রেশন ছিল যে you need some research experience to give you a leverage, হুম। but এখন আমি জানি যে that's not true. You don't need that leverage. দুনিয়াতে অনেক স্টুডেন্টস আছে যারা হচ্ছে ওইরকম রিসার্চ এক্সপিরিয়েন্স ছাড়াও চলে যেতে পারে। It's like you just have to sit down and write an application. কারেক্ট। বাট তখন আমার ইমপ্রেশন ছিল যে পেপার লাগবে,
and also because I was kind of interested, কারণ যা শিখছি ওইটা থেকে কিছু বের করে ওটা অ্যাপ্লাই করাটা আমার কাছে খুব অ্যাপিলিং লাগতো, হুম which is why like research start করছি. And uh, my first work, formal work for which I got paid was with Dr. Nova Ahmed from North South University. It was in 2017. হুম আহ, প্রথম ওয়ার্কটা ছিল গুগলের সাথে, and HCI ওয়ার্ক ছিল, and like ব্যাক দেন HCI কি আমি জানতাম না। ওই প্রজেক্ট করার আগে দিয়ে ম্যাম যখন ওই প্রজেক্টে ব্রিফ দিচ্ছিল, that's the first time I learned the word HCI, human computer interaction, and I had no idea what this was. And so ওই প্রজেক্টে জয়েন করলাম, করে went through a training phase and then কাজ করলাম, and I kind of liked how we scrutinize যে একটা মানুষ একটা ডিভাইস বা একটা um, কোনো কিছু যে কোনো প্রোডাক্ট ইউজ করছে and how they are experiencing that product, and ইন্টারেস্ট like what kind of social aspects, what kind of difficulties they are facing. Like যখন আমরা ডিফিকাল্টিস চিন্তা করি, ফিজিক্যাল ডিফিকাল্টিস কথা চিন্তা করি, বাট ইমোশনাল সাইকোসোশ্যাল ডিফিকাল্টিস খুব রেয়ারলি ওই টাইমে আমার মাথায় আসতো। আর এন্ড অ্যাটলিস্ট আমাদের দ্যাট ওয়াজ, সোসাইটি, মানে আমাদের দেশের সোসাইটিতে। হ্যাঁ আমাদের দেশে লাইক মোবাইলটা কেমন ভালো ভালো না, স্পিড এখনো তো, এখনো তুমি কনসিডার করো বাইরে, আমাদের দেশে শুধু না বাইরেও তুমি ইউটিউব ভিডিওস দেখবা কোনো প্রোডাক্ট রিভিউস, তুমি প্রোডাক্ট রিভিউতে কি দেখবা যে হ্যাঁ এটার স্পিড এত, এই নতুন মোবাইলটা আসতেছে এটার স্পিড এত, এটা হুম স্ক্রিন এরকম, হুম বাট হার্ডলি ওইটা মানে সাইকোসোশ্যাল অ্যাসপেক্ট গুলা কনসিডার করা হয়, রাইট সোশিও ইকোনমিক্যাল ডাইনামিক্স কিভাবে প্লে করে ওগুলা কনসিডার করা হয়, রাইট? সো দ্যাট ওয়াজ লাইক অ্যামেজিং ফর মি যখন এটা বুঝতে পারলাম বা কাজ করতে গিয়ে দেখলাম। সো ওইভাবে আমার লাইক জার্নি শুরু হলো, এন্ড সিন্স দেন আমি কোনো না কোনো ভাবে এখন পর্যন্ত রিসার্চে কানেক্টেড ছিলাম। মাঝখানে অ্যাবাউট 1 ইয়ার আমি অ্যাবসেন্ট ছিলাম, রিসার্চে ছিলাম না, because of personal circumstances I had to go back and work in my family business. But হুম then I came back again, and we started Dial Lab. আমাদের জাস্ট র্যান্ডম বাঞ্চ অফ পিপলদের দিয়ে যে গ্রুপটা ছিল ওই গ্রুপটা আরেকটু ফর্মালাইজ হলো, আচ্ছা and it became, yeah, আমরা একটা রুম পেলাম, রুম আগেও ছিল, but then we got a bigger room, and that bunch of people from all kind of backgrounds got a name, and we were affiliated with Dial Lab, NSU HCI Dial. So I guess এটা শুরু ছিল, শুরু থেকে এই হুম পর্যন্ত I don't know how where this journey will lead me, but yeah, that's 2017, that's actually 2016 to 2023 of my life. রাইট, খুব খুব ইন্টারেস্টিং একটা জার্নি। কারণ আপু এখানে আমি কয়েকটা অ্যাসপেক্ট দেখতেছি। নাম্বার ওয়ান, আপনার ইন্টারেস্ট ইন টিচিং, যেটা আপনি আপনার গ্রাজুয়েশনের পরে করলেন। Mhm. নাম্বার টু, রিসার্চে ট্রানজিশন হওয়া। নাম্বার থ্রি, আবার বিজনেস পার্টিসিপেট করা। সো আমি কাইন্ড অফ এখন এমন একটা পয়েন্টে আসছি যেখানে মানে অনেকেই অনেকেই এই জিনিসটা বলে যে তুমি অ্যাকচুয়ালি যেটাতে জুম ইন করতেছো, মানে যেটাতে তোমার ইন্টারেস্ট, ওইটাতেই তুমি ফাইনালি তোমার ক্যারিয়ারটা পার্সিউ করো। কিন্তু আমি আপনার ব্যাপারে দেখতেছি আপনি কনজিকিউটিভলি টিচিং করছেন, আপনি রিসার্চ করছেন, আবার বিজনেসও করছেন। এখন আমি আপনার কাছে কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি ফাইনালি কিভাবে ডিসাইড করলেন এন্ড কোন পয়েন্টে ডিসাইড করলেন যে আপনার এখন একটা মাস্টার্স দরকার, নাম্বার ওয়ান, এবং নাম্বার টু, ডেটা সায়েন্সে আপনি মাস্টার্সটা পার্সিউ করতে ইন্টারেস্টেড। ওই পয়েন্টটা যদি একটু হাইলাইট করেন। So, আমার এই উইয়ার্ড আপস এন্ড ডাউনস ওয়ালা জার্নি যেটা, ওইখানে কিন্তু হ্যাঁ ইটস ডিফারেন্ট, লাইক টিচিং, টিচিং থেকে রিসার্চ, রিসার্চ থেকে বিজনেস, রিসার্চ থেকে বিজনেস না, আমি
স্টুডেন্ট থাকা অবস্থায়, আন্ডারগ্রেড স্টুডেন্ট থাকা অবস্থায় আমি পার্ট টাইম আমার ফ্যামিলি বিজনেসে কন্ট্রিবিউট করতাম। এক হুম বছর হচ্ছে ইট বিকেম মোর প্রমিনেন্ট, ওই একটা বছর। সো আই হ্যাড টু ওয়ার্ক দেয়ার ফুল টাইম, অন্য কমিটমেন্টস বাদ দিয়ে। বাট দ্য থিং ইজ, প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমি দেখছি লাইক তোমার স্কিলস কিন্তু খুব বেশি চেঞ্জ হয় নাই, লাইক তুমি সেম সেট অফ স্কিলসই ইউজ করতে পারছো, ট্রান্সফারেবল স্কিলস যেটা বলে। ভেরি ইন্টারেস্টিং ইয়া, যেমন আমি পিপল স্কিলস বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল স্কিলস বলো, স্টুডেন্ট ম্যানেজমেন্ট স্কিলস বলো, পিপল ম্যানেজমেন্ট স্কিলস, ওটা শিখছি আমার টিচিং পজিশন থেকে, which eventually helped me when I went to do research and when to conduct interviews, qualitative interviews যখন নিছি, same people skills ই কিন্তু আমি ইউজ করছি। রাইট রাইট and then business থেকে যে অর্গানাইজেশনাল স্কিলস শিখছি, পেপার ওয়ার্ক করা শিখছি, ওগুলা আমি ট্রান্সফার যখন রিসার্চ করছি, ওগুলা আই কুড কোয়াইট স্মুথলি ট্রান্সফার ইনটু লাইক what do you say, পেপার ওয়ার্কস। আমাদের রিসার্চে ইটস নট জাস্ট লাইক ডেটা কালেক্ট করলাম, অ্যানালিসিস করলাম, পেপার লিখলাম, চলে আসলাম। ওটার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু হয়। সো ওই ব্যাকগ্রাউন্ডের কাজগুলা, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কাজ, আই থিঙ্ক 60% টু 70% ওই কাজই থাকে। ওই কাজগুলা করতে আমার বিজনেসের অর্গানাইজেশনাল স্কিলস হেল্প করছে। তো দোজ ওয়ার অল ট্রান্সফারেবল স্কিলস, এবং ওগুলা আমি কোনো না কোনো জায়গা থেকে পিক আপ করছি, হুম যার কারণে আমি অ্যাজ আমার ক্যারিয়ার মোটামুটি আই কুড ম্যানেজ। বাট দেন আমি আমার স্কিল গ্যাপ যেখানে দেখছি সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। কারেক্ট আমার কাছে ফিল হয়েছে যে কোয়ান্টিটেটিভ এর দিকে পুরো ওয়ার্ল্ড যেভাবে মুভ করতেছে, সেই তুলনায় আমার ট্রানজিশন বা আমার স্কিল ডেভেলপমেন্ট ওই সেক্টরে খুবই স্লো ছিল। হুম And considering I was doing so many things simultaneously, uh, putting some inputs in my family business plus working full time, আমি আসলে ওটার পরে প্লাস বাংলাদেশের ঢাকা শহরের জ্যাম ম্যানেজমেন্ট করা, জ্যামের মধ্যে টাইম ও মাই ম্যানেজমেন্ট করা। গড তো আমার আমার হচ্ছে আহ, ও- ওইসবের মধ্যে হচ্ছে নিজের জন্য এক্সট্রা কিছু টাইম বের করে আমার কোয়ান্টিটেটিভ স্কিলসটা পলিশ করাটা আমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছিল, হুম হুম which হুম eventually led me to decide যে I have to like focus on this, like আর 10 বছর পরে, 10 বছর না, সে আর 2 বছর পরে যদি করি, uh, I'll be like it would be too late, আমি ওই স্কিলটা লেভারেজ করতে পারবো না, আহ, ওখানে আমার গ্যাপ থেকেই যাবে। আর মানে, so I had to do it, I know what to do, I know where I needed improvement, I know when I had to do it. So the conclusion came by itself যে আমার এখন আরেকটা ডিগ্রি না, আরেকটা ফর্মাল এডুকেশন লাগবে, লাইক I needed to spare some time to invest on my skill development, একদম solely ওটার উপরে ফোকাস করা লাগে, that has to be like the primary focus of my day, বাকি হুম সব ওইটার অ্যারাউন্ডে আমি অ্যারেঞ্জ করব। কারেক্ট So that's how I decided to go for a data science degree, which heavily focuses on computing and quantitative analysis. And that's what led me to study masters in data science. এখানে আপু আপনি খুবই ওয়ান্ডারফুল একটা টপিক তুলছেন, যেটা হচ্ছে আহ, কিভাবে আমি সেম সেট অফ স্কিলস মাল্টিপল রিলেটেড ফিল্ডে ইমপ্লিমেন্ট করতে পারবো। মানে এটা আপনি খুব ওয়ান্ডারফুলি প্রেজেন্ট করছেন, এবং এটা থেকে আমিও একটা ভালো জিনিস শিখলাম যে আহ, যে স্কিলস আমি টিচিং এ শিখতেছি, স্টুডেন্ট ম্যানেজ Mhm. করা, সেম স্কিল আমি একটা অর্গানাইজেশনে ইউজ করতে পারবো। জাস্ট দ্য ডিফারেন্স Definitely. ইজ স্টুডেন্টস এর জায়গায় ওখানে এমপ্লয়িজ, বস, সুপারভাইজার আসবে। আবার হ্যাঁ, সেম তোমার রোল জিনিসটা চেঞ্জ আমি হবে। বিজনেসে ইউজ করতে পারতেছি। Yep.
তোমার রোল চেঞ্জ হচ্ছে, বাট লাইক তোমার কাজ কিন্তু সেম। পেপার ওয়ার্কস, তোমার বিজনেসেও ফর্ম ফিল আপ করা লাগে, বাঞ্চ অফ ট্যাক্স ফাইলস করা লাগে। তুমি যদি রিসার্চ প্রজেক্টে যাও, ওখানেও তোমার ফর্ম ফিল আপ করতে হবে, তোমার প্রজেক্টের ট্যাক্স ফাইলস ফিল আপ করতে হবে। হুম, সো রাইট। ইটস দ্য সেম ওয়ার্ক, জাস্ট তোমার রোল চেঞ্জ হচ্ছে, ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, খুব বেশি ই না। আর দ্য থিং ইজ ট্রান্সফারেবল স্কিলস গুলা, যে স্কিলস গুলা লাগে অ্যাকচুয়ালি ওয়ার্ক প্লেসে, ওই স্কিলস গুলা আসলে তোমাকে কোথাও শিখায় না, কোনো ইউনিভার্সিটিতে শিখায় না। হুম, জব করার জন্য যে স্কিলস, অ্যাডিশনাল স্কিলস গুলা লাগে, ওই ওই স্কিলস গুলা খুবই ইম্পর্টেন্ট, বাট ওগুলা তোমাকে কোথাও শিখায় না। ওগুলা সামহাউ তোমার প্র্যাকটিসের থ্রু ডেভেলপ হয়ে যায়, এন্ড লাইক তুমি যে কোনো জায়গা থেকে ওটা ডেভেলপ করতে পারবা। কারেক্ট, হ্যাঁ। এক্স্যাক্টলি, আমার মানে আই ফিল ভেরি হ্যাপি অ্যান্ড মানে অ্যাট দ্য সেম টাইমস প্রাউড যে আপনার মানে আপনি এই রিলেশনটা খুব সুন্দর করে দিছেন, অ্যান্ড ইউ আর আ ভেরি ব্রাইট এক্সাম্পল অফ হাউ দিস ক্যান বি ইমপ্লিমেন্টেড, মানে সেম স্কিল ইউজড ইন মাল্টিপল প্লেসেস, অ্যান্ড ইভেনচুয়ালি কিন্তু আপনি স্কিলটা ডেভেলপ করে আজকে এই পজিশনটাতে আসতে পারছেন, উইচ ইজ ভেরি ওয়ান্ডারফুল। সো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আপু, পার্টিকুলারলি অস্ট্রেলিয়া কেন আপনার কাছে আপনার নেক্সট ফর্ম অফ হায়ার এডুকেশনের জন্য মোস্ট সুটেবল প্লেস মনে হয়েছে? ওয়েল, আমার কাইন্ড অফ প্রসেস অফ এলিমিনেশন করছি। সো কিভাবে, ফার্স্ট আই লাইক মাস্টার্স আর পিএইচডির ভিতরে আই ওয়াজ লাইক torn, হুম, যে হুম, মাস PhD in a, what do you say, in HCI, or should I pursue a master's and like focus on my skill development? যখন আমি কনক্লুশনে আসছি যে আই নিড টু ফোকাস অন মাই স্কিল ডেভেলপমেন্ট রাদার দেন achieve a PhD, obviously PhD would give me a bigger leverage in the long run, হুম, but এখন for the time being I need that skill. I correct. wanted that skill, rather needed it, and I wanted that skill desperately. So যখন আমি ওটা ডিসাইড করছি যে মাস্টার্সে যাব, তখন আই কনসিডার্ড লাইক প্রসপেক্টস, ক্যারিয়ার প্রসপেক্টস। আই কনসিডার কোথায় কোথায় এডুকেশন, কেমন এডুকেশন সিস্টেম গুলা। সো ইউরোপে কনসিডার করছি, ইউএসএ তে কনসিডার করছি, অস্ট্রেলিয়াতে কনসিডার করছি, যেখানে যেখানে পসিবল ছিল। হুম, সো আমি যেটা দেখছি আমার রিসার্চে, যে ইউরোপে হচ্ছে আমার, আহ, আমি যদি ডেটা রিলেটেড কোনো ডিগ্রিতে যেতে চাই, আইড হ্যাভ টু হ্যাভ কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স না, আই এম আ ট্রিপল ই গ্রাজুয়েট, অ্যান্ড ট্রিপল ই গ্রাজুয়েটদের জন্য অপশনস ইউরোপে আসলে ট্রিপল ই রিলেটেড, প্রিটি ন্যারো। ভেরি গুড পয়েন্ট। ইয়া, ট্রিপল ই রিলেটেড। হয়তো কোনো ইউনিভার্সিটিতে অ্যালাউ করলেও করতে পারে, বাট লাইক এত এত ন্যারো ইয়ে আমি যেতে চাচ্ছিলাম না। হুম, এন্ড ইউএসএ তে এডুকেশন ইজ প্রিটি এক্সপেন্সিভ, যদি সেলফ ফান্ডেড হতে হয়। আহ অস্ট্রেলিয়াতেও অনেক এক্সপেন্সিভ অনেস্টলি সেলফ ফান্ডেড এডুকেশন, বাট তারপরেও ইউএসএ তে লাইক রিয়েলি হাই। আর মাস্টার্সে দেয় না, স্কলারশিপ ইউজুয়ালি থাকে না। স্কলারশিপ অ্যাপ্লাই করব, বসে থাকবো স্কলারশিপের জন্য, ওগুলা চিন্তা না করে আই কাইন্ড অফ ফোকাসড অন অস্ট্রেলিয়াতে। ওয়াই নট অস্ট্রেলিয়া? হুম, লাইক অস্ট্রেলিয়াতে অনেকজন যাচ্ছিল, এন্ড এট দ্য টাইম কোভিড এর পরে অস্ট্রেলিয়াতে অনেক সুযোগ সুবিধা দিয়েছিল। আচ্ছা। সো কি কি বেনিফিটস দিয়েছিল, ওগুলো আমি এক্সপ্লোর করছিলাম। এন্ড লাইক এডুকেশন কোয়ালিটি ডিফারেন্ট হবে কিনা, বা সিলেবাস কেমন হবে, আমার মানে এক্সট্রা কি করতে, কিছু করতে হবে কিনা, ইউরোপের মতো আমার ওই একটা ব্যারিয়ার আছে কিনা, ব্যারিয়ার টু এন্ট্রি আছে কিনা, ওগুলা আচ্ছা। কনসিডার করে দেখলাম যে লাইক অত ই না।
ইউরোপের মতো অন্য ফিল্ড থেকে সুইচ করতে চাইলে অত সমস্যা হয় না হুম হুম। অস্ট্রেলিয়াতে। দ্যাট ওয়াজ লাইক দ্য নাম্বার ওয়ান রিজন। নাম্বার টু ওয়াজ কোভিড এর পর পর বেশ কিছু সুবিধা দিয়েছিল গভর্নমেন্ট ইন টার্মস অফ পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা, যেটা এখন ও উঠে গেছে, ও যেটা এখন উঠে গেছে। হায় আল্লাহ। আর আরেকটা হিউজ কনসিডারেশন ছিল যে প্রসেসটা কত ফাস্ট হবে। অস্ট্রেলিয়াতে প্রসেস আমার কাছে মনে হচ্ছে যে ফাস্টেস্ট হয়। ইউ মিন অ্যাডমিশন প্রসেস? ইউএস, হ্যাঁ হ্যাঁ, ইমিগ্রেশন প্রসেস বলো আর ইয়ের প্রসেস বলো। অ্যাডমিশন। জার্মানিতে কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আই কুড হ্যাভ অ্যাপ্লাইড টু অ্যান ইনফরমেটিক্স ডিগ্রি, বাট ওখানে যেটা হতো জার্মানিতে, আমি শুনছি এগুলা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স না, আমি শুনছি যে ওই ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি। তো তো জার্মানিতে জার্মানি, এখনো আপনার প্রায় 1.5 বছর এমবাসির ওয়েটিং পিরিয়ড। ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি। দেন লাইক আমাদের ল্যাবের থেকে আরো কয়েকজন অন্যান্য দেশে গেছে, ইউরোপিয়ান কান্ট্রিতে গেছে সিমিলার ডিগ্রিতে, কিন্তু ওখানে ওই যে আমার প্রিভিয়াস ডিগ্রিটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল। হুম। এন্ড দেন ওদের প্রসেস হচ্ছে লাইক 1 বছর ধরে প্ল্যান করে ওরা ওইটা ট্র্যাক করছে প্রসেসটা, ভেরি লেন্দি প্রসেস। আমার 1 বছরের ধৈর্য ছিল না। আই ওয়াজ লাইক আজকে অ্যাপ্লাই করবো, আমার 3 মাসের মধ্যে জানতে হবে whether I am getting in or not. হুম। সো আমি অ্যাপ্লাই করছি 1 মাসের মধ্যে আই গট দ্য রেজাল্টস যে whether I am getting in or not. So it worked out for me. I'm not a very patient person. আমার এখানে মানে আপু, আমি একটা জিনিস বলতে চাই যে মানে অনেকেই থাকে যে আমার এট দিস মোমেন্ট আমার ট্রান্সফার হওয়া দরকার, বা আমার মানে একটা ফাস্ট গ্রোথ দরকার, যেটাতে আমি হচ্ছে ইউএস বা এনি এনি লেংদি কান্ট্রি যেগুলো হচ্ছে আপনার রিগোরাস একটা সিলেকশন প্রসিজার করে, ওইটা দিয়ে যাওয়ার মতো আমার এখন ব্যান্ডউইথটা নাই। তাদের জন্য স্পেশালি আপনার এই অ্যাডভাইসটা খুব হেল্পফুল, যে আমি খুব ফাস্ট প্রসেস করতে চাচ্ছি এবং এটা অ্যাট দিস মোমেন্ট আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো সব মানে ইউ অবভিয়াসলি নো যে এখন ডেটা সায়েন্স কত র্যাপিডলি গ্রো করতেছে। গ্রোথের পাশাপাশি ডেটা সায়েন্সে প্রচুর মানুষও আসতেছে লাফায় লাফায়, তাই না? সো তুমি এখানে যত ডিলে করবা আহ এই জায়গাটা স্যাচুরেট হয়ে যাওয়ার স্যাচুরেট। পসিবিলিটি তত বেশি, বুঝছো? সো যখন আমি রিয়েলাইজ করছি যে, রিয়েলাইজ কি, যখন আমি ডিসাইড করছি যে আমি এখানে যাব, এটা পড়বো, মানে এই ফিল্ডে আমি যাব, তখন আসলে আমার ওই পেশেন্সটা ছিল না যে আমি 10 জায়গা ঘুরে ঘুরে দেখবো আমার স্কলারশিপ হচ্ছে কিনা, এ হচ্ছে কিনা, ওই হচ্ছে কিনা। আই কাইন্ড অফ ফিগার্ড আউট, মানে আমার ফ্যামিলি ফাইন্যান্সেস, আমার পার্সোনাল ফাইন্যান্সেস ইভ্যালুয়েট করে দেখছি যে আমি অ্যাফোর্ড করতে পারবো কিনা 2 বছরের মাস্টার্স। হুম যখন আই ফেল যে কানায় কানায় কোনোভাবে হয়ে যাবে, তখন আমি আসলে আর চিন্তা করি নাই যে আরেকটা ডিগ্রি আমি পার্সু করবো, আরেক অন্য কোনো দেশে স্কলারশিপের জন্য করব। কারণ হুম লাইক এখানে আমার কাছে টাইম অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য স্কলারশিপ মানি মনে হুম। হয়েছে, অ্যাজ ইম্পর্টেন্ট অর মোর ইম্পর্টেন্ট, টাইমটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। যার রাইট। কারণে আমি লাইক ফার্স্ট প্রসেস যেটা হয় 4 মাসের মধ্যে আমার ফুল প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এন্ড জাস্ট আমি ফ্লাইটে আসার জন্য, ফ্লাইটে ওঠার জন্য ওয়েট করতেছিলাম। তো মানে এর জন্য অস্ট্রেলিয়া কাইন্ড অফ। বাট অন দি আদার হ্যান্ড যদি আমি ইউএসএ তে ডিসাইড করতাম যে যাব, তাহলে আই উড হ্যাভ হ্যাড টু অ্যাপ্লাই সেপ্টেম্বর টু ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হতো। এরপরে ওয়েটিং ওয়েটিং। তারপরে ওয়েট করতে হতো আমার নেক্সট সেপ্টেম্বর বা জুলাই পর্যন্ত রেজাল্ট আসার জন্য। I didn't have the patience. No, I couldn't do that. So আর yeah. তাছাড়া ওইটা অনেক স্ট্রেসফুল আপু, কারণ আমার খেয়াল আছে আমি আন্ডারগ্রেড করতেছিলাম ওই টাইমে, সেম টাইমে অ্যাপ্লিকেশন করতেছিলাম, মানে আন্ডারগ্রেডের শেষের দিকে আবার অ্যাপ্লিকেশন ইন্টারভিউজ, এত স্ট্রেস আসলে So ওই that's টাইম নিয়ে বার্ন আউট ফিল হয়।
স্ট্রেস স্ট্রেস দেখো, এটা এটাও স্ট্রেসফুল, এই প্রসেসে স্ট্রেসফুল না। যে 3 মাস বা 4 মাস বলতেছি, ওই 3 মাস 4 মাস অত ইজিলি যায় না। অ্যাপ্লাই করলে আমার সব ডকুমেন্ট কালেক্ট করতে হয়েছে। এটা করতে হয়। তারপরে ডকুমেন্ট কালেক্ট করার পরে যখন জমা দিব, ভিসার জন্য জমা দিব, তখন বলছে যে ট্যাক্স ইভ্যালুয়েশন লাগবে হঠাৎ করে। আই রিমেম্বার। ওটা ছাড়া হ্যাঁ। তো ওই ট্যাক্স ইভ্যালুয়েশনের জন্য আমার 15 দিন লয়ারের পিছে ঘুরতে হয়েছে, তারপরে ইয়ের পিছে ঘুরতে হয়েছে, ওই ইনকাম ট্যাক্সের যারা করে দেয় অ্যাকাউন্টেন্টের পিছে ঘুরতে হয়েছে। তো এই এই বিষয়গুলো স্ট্রেসফুল ছিল। তারপরে মেডিকেল করতে হয়েছে। লাইক কোনো প্রসেসই ইজি না, বাট তোমার প্রসেস আর আমার প্রসেসের মধ্যে ডিফারেন্স কি? আমি, রাইট। হ্যাঁ, তুমি অ্যাপ্লাই করে অন্ধের মতো বসেছিলা, তুমি জানো না প্রায় কত 8-9 মাসের মতো যে তোমার হইতেছে কি হইতেছে না, না, রাইট? অ্যাডমিশন, সো ফার্স্টে আপনার অ্যাপ্লাই করার পরে অ্যাডমিশন নোটিস আছে 2-3 মাস পরে, ফান্ডিং আসছে আরো 1-2 মাস পরে, সো প্রায় 6 মাসের একটা গ্যাপ। আবার রাইট, ভিসা থাকে, মানে ওই ভিসা টেকনিক্যালি সাত থাকে, আট হ্যাঁ। মাস সো লাইক I couldn't go through that whole not knowing, হ্যাঁ। বুঝছো? কাজ লাইক আমার কাছে মনে হচ্ছিল টাইম, আমার একটা সেট মেন্টাল ডেডলাইন ছিল যে 2023 চলে গেলে হয়তো কিছুই হতো না, 2024-এ কিছুই মানে হয়তো 2024, বাট দেন এগেন প্রত্যেকবার আমি অ্যাপ্লিকেশন করব, বসে থাকবো, রিজেকশন যদি পাই সবগুলা, কোথাও যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে আমার 1 বছর লস। হুম। আর রেজাল্ট গুলো এমন টাইমে দেয় যে অন্য কোনো ইউনিভার্সিটিতে যাওয়ার তখন কোনো অপশন থাকে না। তুমি রিজেকশন পাইলা, ধরো সবগুলা তোমার রেজাল্ট তোমার হাতে চলে আসলো, রিজেকশন পাইলা, তারপরে তুমি কি করবা? তারপরে তোমার আরেকটা সাইকেলের জন্য বসে থাকতে হতো। ইটস নট আ কন্টিনিউয়াস প্রসেস। এক, আর প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কস্ট অ্যারাউন্ড কত, নাইনটি টু $100? $110 Yeah, $90 to $110. That's a huge financial investment. তুমি যদি চিন্তা করো প্রতি বছর তুমি 10টা করে অ্যাপ্লিকেশন জমা দিবা ইউএসএ তে, 1.5 লাখ টাকা। প্রতি বছর তুমি 1.5 লাখ টাকা শুধুমাত্র ফর্ম ফিল আপ করার জন্য স্পেন্ড করতেছো। Whereas, আবার আপনার আইএলটিএস এক্সপায়ার হয়ে যায়, এসএটিস, সরি জিআরই। yeah, না, ঠিক আছে, আপনি খুব ভ্যালিড একটা পয়েন্ট বলছেন, এটা আশা করি অনেকের হেল্প হবে যারা অ্যাক্সিলারেটেড প্রসেস করতে চাচ্ছে। থ্যাংক ইউ এই বিষয়টা আসলে শেয়ার করার জন্য। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনটা আপু খুব ইন্টারেস্টিং আমার কাছে, এবং আমি জানতে চাই, যদি কখনো ভাগ্য থাকে তাহলে তো অস্ট্রেলিয়া যাবই। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কেমন আপনার মেলবোর্ন সিটিটা? মেলবোর্ন সিটি অনেক ফ্রেন্ডলি সিটি। তুমি হচ্ছে এখানে ট্রেনে ট্রামে যাবা, কোথাও বসবা, তোমার পাশের জন they'll smile, লাইক কথা বলবা, they'll be very nice and polite to you. রাস্তাঘাটে 2-1 জন মানুষ তো লাইক তোমাকে দেখে স্মাইল করে দিবে, and হুম। you won't feel like, I haven't felt discriminated yet. আমি যদিও ওকে। শুনছি যে ডিসক্রিমিনেশনের একটা ইস্যু থাকে, বাট আমি এখনো ডিসক্রিমিনেটেড ফিল করি নাই। হুম। অন্য দেশে অনেকের কাছেই শুনছি যে তারা ডিসক্রিমিনেশন একটু ফিল করছে। হুম। এই আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রেন্ডলি। অস্ট্রেলিয়া তো লার্জ লার্জ রেভিনিউ আসে অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের থ্রু। So they kind of try their best possible, at least universities try to provide their best possible uh, environment for international students, including mental health support for international students. তারপরে সিটি ট্যুর অর্গানাইজ করে আমার ইউনিভার্সিটি। সিটি ট্যুর অ্যাজ ইন সিটির প্রমিনেন্ট কিছু সাইট গুলাতে স্টুডেন্টদের হচ্ছে ফ্রিতে ঘুরতে নিয়ে যায়। ভেরি নাইস। খাবার হ্যাঁ, দাবার কেমন আপু? খাবার মেলবোর্নে খাবার ইজ প্রিটি গুড, একটু আহ আচ্ছা। কাঁচামরিচ পাওয়া যায়? না, আমি গাছ কিনে নিছি, কাঁচামরিচ পাওয়া যায় না।
সেম সেম এখানেও। আমি কিনি না অ্যাকচুয়ালি। আমার এক আন্টি আছে, ও আন্টিকে বলছি যে আন্টি কাঁচামরিচ, তার বাসায় অনেকগুলো কাঁচামরিচ আছে, 7টা 8টা কাঁচামরিচ গাছ, তারা খেয়ে শেষ করতে পারে না। আমি বলছি আন্টি আপনারা তো খেয়ে শেষ করতে পারেন না, আমাকে দিয়ে দেন। পরে আন্টি আমাকে গাছ সহ দিয়েছে। কয়টা হয় প্রতি মাসে হয় মানে আপনার? হ্যাঁ, আমার মানে কাঁচামরিচ তুলতে না তুলতে আবার ফুল টুল চলে আসে। ভালোই তো, আমারও তাহলে একটা গাছ লাগাইতে হবে কাঁচা। এখানে শুধু এক জায়গায় কাঁচা মরিচ পাওয়া যায়, আমাদের পাশে কলাম্বাসের এখানে জায়ান্টে গেলে। আর দাম বেশি, বিরক্ত লাগে। দাম মানে স্বর্ণের চেয়ে কাঁচামরিচের দাম বেশি। ইন্টারেস্টিং বিষয় তো, এটা মাথায় রাখতে হবে। আর এমনি অন্যান্য খাবার দাবার কেমন মানে আপনার খাবারের, যদি আপনি ইন্ডিয়ান মশলা তো সব জায়গায় পাওয়া যায় এখন। ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, সুশি এই জায়গায় কমন একটা স্ট্রিট ফুড। চিপে যদি খাইতে চাও, চিপে মোটামুটি হেলদি খাবার খাইতে চাইলে সুশি। তোমার ইগুলা বেশ চিপ, ওই ফাস্ট ফুড গুলা, ম্যাকডোনাল্ডস, কেএফসি, বার্গার কিং, রিজনেবল। চিপ বলবো না, রিজনেবল। এই জায়গায় চিপ বলতে কিছুই নাই। কি বলতে কিছু তোমার নাই। চিপ বলতে দুনিয়াতে কিছু নাই। রিজনেবলে, রিজনেবল প্রাইসে খাওয়া যায়। কিছু হচ্ছে ইন্ডিয়ান বিরিয়ানি প্লেস আছে বা কারি প্লেস আছে, ওই জায়গায় মোটামুটি ইন্ডিয়ান ডিশেস সবই পাওয়া যায়। হুম। আহ আরো শুনছি যে পাওয়া যায় ওই বাংলাদেশি রেস্টুরেন্ট, আমার চোখে এখনো পড়ে নাই, বাট আমি শুনছি একটা দুইটা নাকি আছে। এক্সপ্লোর করতে হবে, আমি এখনো ওই দিকটা মাত্রই তো এক্সপ্লোর গেছেন, করি নাই। সময় আছে। হ্যাঁ, ওই দিকটা এক্সপ্লোর করি নাই, বাট এই জায়গায় প্রচুর বাংলাদেশি আছে, প্রচুর ও, বাঙালি আছে। তো তোমার নিজের কুক যদি করতে পারো, যে কোনো বাংলাদেশি ডিশ রান্না করতে পারবা। লাইক ইভেন লাউটা আমি এই মার্কেটে ফ্রোজেন পাই। ওয়াও, আমি এখানে লাউ পাই নাই। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, যদি কিছু স্টুডেন্টের মাথায় এটা থাকে যে খাওয়া দাওয়া, হালাল খাবার নিয়ে যদি কনসার্ন থাকে, আর সে মেলবোর্ন ইজ কাইন্ড অফ দ্য হেভেন। কারণ সুপার মার্কেটে ইউজুয়ালি আলাদা একটা সেকশন থাকে হালাল ফুডের জন্য, ওখানে তুমি হালাল মিট ইজিলি পেয়ে যাবা। আর কিছু আহ লেবানিজ, কিছু আরবিক, কিছু বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান বুচা সবগুলা থাকে। ওরা হালাল মিট রাখে, আলাদা হালাল বুচা সবই থাকে। সো হালাল খাবার যদি বেছে খাওয়া, ওটা একটা লার্জ মেজর কনসার্ন হয় কোনো স্টুডেন্টের। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বাংলাদেশের অনেক স্টুডেন্টদেরই হয়, বিকজ আমরা মুসলিম মেজরিটি কান্ট্রি। এখান থেকে লার্জ মেজরিটি যে স্টুডেন্টরা আসে তারা মুসলিম হয়, এবং অনেকের ওই জিনিসটা একটা বড় কনসিডারেশন। ওই দিক থেকে বলবো যে অন্য অনেক দেশের তুলনায় মেলবোর্ন ইজ, মেলবোর্ন সিটি স্পেসিফিকলি অস্ট্রেলিয়াতে, ইজ প্রিটি ইজি। রাইট, এটা খুব ভালো একটা পয়েন্ট বলছেন, কারণ এটা মানে খাবারের বিষয়টা আমার প্রথমে এসে স্বাভাবিকভাবে বাংলাদেশে রান্না করি নাই আম্মুদের আদরের ছেলে আমরা, টিপিক্যাল বাংলাদেশের ছেলে, পাকঘরে যাওয়া যাবে না, এটা থেকে মেন্টালিটি থেকে, এই মেন্টালিটি থেকে বেরোইতে হবে। এখানে আসার পরে রান্নাটা আপু এত ভাল লাগে, মানে এটা মনে হয় যেন আমার কাছে, এটা আমি যদি টানা 3 দিন না করি আমার কাছে মনে হয় যে ভাল লাগতেছে না। সেটা যেটাই কুক করি না কেন, সেটা মশলা কাঁচা রয়ে যাক, মাংস কাঁচা রয়ে যাক, তাও নিজের কাছে একটা শান্তি লাগে। আমার কাছে অনেক আগে থেকে মনে হয়েছে যে রান্না, রান্নার সাথে জেন্ডার রিলেট করা উচিত না আমাদের দেশ। মানে এখন তো অনেক বছর হয়ে গেছে, আমাদের দেশের মানুষেরও এই মেন্টালিটি থেকে একটু বের হয়ে আসা উচিত। রাইট। যেমন তুমি টিপিক্যাল বাংলাদেশের ছেলে, কখনো রান্নাঘরে ঢুকো নাই। আমি বাংলাদেশি মেয়ে, অথচ আমার রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না। আমিও খুব একটা রান্নাঘরে গেছি না, এই বলে বিষয়টা মনে হয় না। এখানে এসেও মানে লাইক রান্না আমি একবার বা দুইবার করি উইকে, ওটা পুরো উইক আমি করি। আমার অত রান্না করতে ভালো লাগে না। বাট আমার আবার একটা বাজে অভ্যাস। আম্মুকে বলবো এটা আম্মুর দোষ। সবসময় বাসার খাবার খাওয়ার অভ্যাস, আমার বাইরের খাবার খাওয়া মানে আই ডোন্ট ফ্যান্সি দ্যাট ভেরি মাচ। বাইরে খাইতে খুব একটা পছন্দ করি না।
আম্মু সবসময় বাসার খাবার খাওয়াইছে, আমার কাছে বাইরের খাবার আছে, বাসার খাবার ভালো লাগছে, এখন তো এখানে এসে বিপদ হয়ে গেছে। নিজে রান্না রান্না করতে ভালো লাগে না, কিন্তু রান্না না করলে চলে না। চলে না, রাইট। এটাই আর কি, সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাটলিস্ট কোথাও যাওয়ার আগে এটা, এই স্কিলটা অ্যাকোয়ার করে নেওয়া উচিত। যাই হোক, অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার আগে স্কিল অ্যাকোয়ার করতে হয় না, বিপদে পড়লে মানুষ শিখে যায়। আর লোকে এখানে তো তুমি, আর খালা নাই। হ্যাঁ হ্যাঁ, তুমি কোথাও যাও। আর এখন তো কমিউনিকেশন অনেক উন্নত, আম্মুরে ফোন দিলে আম্মু বলে দেয় কি কি বাজার থেকে আনতে হবে, কি কি মশলা কখন কখন দিতে হবে। তো ওইটা ম্যানেজ হয়ে যায়। আর বেসিক্যালি তুমি যতই বলো যে দেশের প্রিপারেশন নিয়ে আসতে, প্রিপারেশন আসলে নিয়ে আসা হয় না। তার চেয়ে ভালো যারা দেশে আসো, যে কয়দিন দেশে আসো, মায়ের হাতের রান্না এনজয় করো। দেশে থেকে, করো। হ্যাঁ, এনজয় করো। দেশের থেকে যখন বাইরে বিপদে পড়বা, তখন মায়ের ফোন দিয়ে জিজ্ঞেস করবা আম্মা কেমনে করে রান্না করতে হয়। একদম একদম রিলেটেবল একটা কথা বলছেন। যাই হোক, এখন এই পয়েন্টটা আমি মানে ভালো একটা স্কোপে আছি, সেটা হচ্ছে আপনি যদি আপু, মানে যারা এখন হায়ার এডুকেশনে যাইতে চাচ্ছে, তারা যে মানে যে কোনো স্টাডি লেভেলের হইতে পারে, বা পার্টিকুলারলি আপনি যদি আপনার নিজের রিফ্লেকশন দিতে চান, যদি আপনি ব্রিফলি একটা অ্যাডভাইস দিতে পারেন যেটা ফলো করলে মানে লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি আসবে, ওইটা আপনার জন্য কি হবে? আসলে লাইফ চেঞ্জিং অপরচুনিটি, লাইফ চেঞ্জিং অপরচুনিটি ডিপেন্ড করে তোমার নিজের উপর। হুম হুম, আহ ইন্টারেস্টিং। সো যেমন আমি শুরু থেকে বলতেছি যে আমার পেশেন্স অনেক কম, যার কারণে যত ফাস্ট প্রসেস সম্ভব আমি ওইটা দেখে চলে আসছি। এট দ্য সেম টাইম আমি বলবো আমার পেশেন্স মানে অনেক বেশি। কারণ আহ, আমি আন্ডারগ্র্যাড শেষ করার পরেই হচ্ছে আই নিউ দ্যাট আমি বাইরে মাস্টার্স করবো অথবা পিএইচডি করবো। আহ তারপরেও আমি এত বছর পারিবারিক কারণে হোক বা যে কারণেই হোক, আমি এত বছর আসি নাই। বাট আমি প্রত্যেক 2 বছর পর পর আইএলটিএস, আমার আইএলটিএসটা আপডেটেড রাখছি। হুম। এমন হয় নাই যে আমার আইএলটিএস এক্সপায়ার হয়ে গেছে, 2 মাস হয়েছে, আমি 2 মাস হওয়ার আগে আমি নেক্সট আইএলটিএস দিয়েছি। আচ্ছা। আর পেপার একাডেমিয়ার সাথে কানেক্টেড ছিলাম কোনো না কোনো ভাবে, পেপার লিখে গেছি, পড়ে গেছি। মানে I kept doing every single thing that would help me get into higher education, because I know ultimately that's what I wanted, that's where I wanted to be. So just because তোমার এখন হচ্ছে না, uh, you think যে এখন হচ্ছে না মানে কখনো হবে না, and ছেড়ে দিলা, হাল ছেড়ে দিলা, it's fine, that's one way to live. বাট ধরো তোমার মাথায় যদি একটা সেট থাকে যে তুমি করবা, কিন্তু এখন পারতেছো না, কোনোভাবেই পারতেছো না, তো তোমার হাতে যা যা করণীয় আছে, আহ যেটা তোমাকে তোমার ওই গোল অ্যাচিভ করার জন্য হেল্প করতে পারে ইন ফিউচার, ওগুলা তুমি প্র্যাকটিসে রাখো, করতে থাকো। এন্ড লাইক, সুযোগ কিভাবে আসে মানুষের, সুযোগ বলে আসে না। কারেক্ট। আমার আমার অনেকগুলো ব্যারিয়ার ছিল, যেটা আমি এখানে এখন ডিসকাস না করলাম। বাট অনেকগুলো ব্যারিয়ার ছিল, কিন্তু আমার ব্যারিয়ার হঠাৎ করে এক মুহূর্তে, মানে ইটস লাইক কোনো ওয়ার্নিং ছাড়া হঠাৎ করে আমার ব্যারিয়ার গুলা রিমুভ হয়ে গেছে। হুম। এন্ড ওই ব্যারিয়ার গুলা রিমুভ হওয়ার সাথে সাথে যদি আমি বর্ডার ক্রস না করতাম, ওই ব্যারিয়ার গুলো আবার ইম্পোজ হয়ে যেত। কারেক্ট, সো কারেক্ট টাইমিং। একদম কারেক্ট টাইমিং। তো ওই কারেক্ট টাইমিং এ যদি আমার আবার আইএলটিএস এর জন্য 1 মাসের প্রিপারেশন নিয়ে আবার আইএলটিএস দেওয়া লাগতো, আবার ইউনিভার্সিটি রিসার্চ করা লাগতো, আবার অ্যাপ্লিকেশন নতুন করে সাজাতে হতো, আমার কাগজপত্র আবার নতুন করে ইউনিভার্সিটি থেকে তুলে জমা দিতে হতো, তাহলে হয়তো অতদিনে মানে বেশি লেট হয়ে যেত। সো যদি মাথায় থাকে যে এটা তোমার করতেই হবে, আহ যদি এখন না হয়, সম্ভব না হয়, ওটা করতে না পারো,
তাহলে কিপ অন, লাইক যা যা করা সম্ভব ওই গোল পর্যন্ত পৌঁছানোর জন্য যতটুকু সাধ্যের মধ্যে আছে ততটুকু করতে থাকো। হুম হুম। একদম হাত পা গুটায় বসে থেকো না যে যখন আমার সুযোগ হবে তখন আমি করবো। কারণ সুযোগ রাইট। কখন হবে, হতে পারে তোমার কখনো সুযোগ হবে না, কিন্তু এক মুহূর্তের জন্য হবে না থেকে এক মুহূর্তের জন্য তোমার ওই সুযোগটা ওপেন হয়ে যেতে মিস পারে। করা যাবে না, মিস মিস করা যাবে করা না। যাবে না। তখন মিস করলে তুমি আফসোসে বাঁচবা না, না, সেই এটা আফসোস। এটার সাথে আমি খুব, সরি আমি ইন্টারাপ্ট করছি, বাট হ্যাঁ sure. এটার সাথে আমি খুব হেভিলি রিলেট করতে পারি, বিকজ আমার লাইফের আমি কলেজ পর্যন্ত এই মিস্টেকটা হয়েছে আমার, আমি মিস্টেকস করছি, বাট আমি ইউনিভার্সিটিতে উঠে মেক শিওর করছি যে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আমি যদি অ্যাকশনটা না নিতে পারি ওইটা কখনো রিপিট হবে না। রাইট। তো এনিওয়েজ, যদি লাইফ চেঞ্জিং বলো তো ওইটুকুই ছিল, যে কিপ ডুইং হোয়াট এভার ইউ লাইক, হোয়াট এভার ইউ ক্যান। রাইট, রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, কারণ আপনি এই ইয়েটা দিছেন, অ্যাডভাইসটা দিছেন, এবং আমি এটার একটা পারফেক্ট এক্সাম্পল। সো আমি হাইলি রেকমেন্ড করি যারা এই ভিডিওটা দেখবে বা যারা আমাদের ব্যাপারে বা আপনার ব্যাপারে জানে এটা ইমপ্লিমেন্ট করতে, বিকজ একটা এস্টাবলিশ থিওরি। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপু আজকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আর আমার খুব ওয়েলকাম। মানে প্রাউড ফিল হয় যে আপনাদের মতো নলেজেবল মানুষের থেকে আমি শিখতে পারছি, আজকে এই জায়গাতে আছে। ইনফ্যাক্ট আমি একটু আগে একটা ইয়ে করতেছিলাম, মানে এখানে একটা মেন্টর ম্যাপ বলে এটাকে, যেটা আমাদের পিএইচডি স্টাডিজ এর জন্য লাগে। সো আমার খুব ভালো লাগে যে আমি আপনাদের মতো মানুষকে মেন্টর হিসেবে পাইছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা থাকবেন, যেন মানে আমার লার্নিং অপরচুনিটি কখনো বন্ধ হবে না, এবং সাপোর্টটা আপনাদের থেকে সব সময় থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপু এটার জন্য, and আজকেও সময় দেওয়ার জন্য আর কি। ইউ ওয়েলকাম। ওকে আপু, তাহলে ইনশাল্লাহ কথা হবে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম अगेन। ওকে, বাই বাই।